নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাইব্যাক কী এবং বাইব্যাক থেকে কিভাবে আমরা রোজগার করব। কিন্তু তার আগে একটু জেনে নিই যে এখানে দেখতে পাচ্ছ 12,600 টাকা আজকে রিসিভ হয়েছে। আজকের ডেট হচ্ছে 30/8/2024। টোটাল 12,600 টাকা রিসিভ হয়েছে বাইব্যাক থেকে। কোন কোম্পানির বাইব্যাক থেকে? নবনীত এডুকেশনের বাইব্যাক থেকে। সো আজকে আমরা জানবো যে বাইব্যাক থেকেও কিভাবে আমরা রোজগার করতে পারবো। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ বাইব্যাক? বাইব্যাক মানে কি একটু জেনে নিই। এ বাইব্যাক ইজ এ কোম্পানি পারচেস অফ ইটস আউটস্ট্যান্ডিং স্টক শেয়ার। আইপিওর ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে প্রমোটার কোম্পানি অ্যাকচুয়ালি নিজের স্টেক সেল করে শেয়ার হোল্ডারের মাধ্যমে। কিসের জন্য সেল করে? সেটা হচ্ছে ফান্ড রেজ করার জন্য। এখানে বাইব্যাক থেকে হচ্ছে তার উল্টোটা, মানে হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে যা যা শেয়ার আছে সেগুলো হচ্ছে রিপারচেস করে, সেটাকে আমরা বাইব্যাক বলি। কেন রিপারচেস করে? কিছু কারণ আছে, সেগুলো সব একে একে বলবো। কোম্পানি নিজের বাইব্যাক নিয়ে আসে বেসিক্যালি তিনটে কারণে। এক নম্বর হচ্ছে কোম্পানি নিজের ফান্ডামেন্টালকে স্ট্রং করার জন্য নিজের বাইব্যাক নিয়ে আসে। ফান্ডামেন্টাল স্ট্রং মানে এখানে বলা হচ্ছে যে আরওই, আরওসি অ্যান্ড ইপিএসকে বাড়ানোর জন্য কোম্পানি নিজের বাইব্যাক নিয়ে আসে। যখন মার্কেট থেকে এক্সিস্টিং শেয়ার কম হয়ে যায় তখন ফান্ডামেন্টাল স্ট্রং হয়ে যায়। কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং হয়ে যাওয়ার জন্য কোম্পানির কী লাভ হবে? কোম্পানির বেসিক্যালি এটাই লাভ হবে যে প্রচুর ইনভেস্টর এই স্টকে আবার ইনভেস্ট করা শুরু করবে, যার ফলে ডিমান্ড ইনক্রিজ হয়ে যাবে, মানে শেয়ারের প্রাইস আরও বেড়ে যাবে। দেখবেন যারা বাইব্যাক নিয়ে আসে তাদের কিছু মাস পর তাদের সেই কোম্পানির শেয়ার প্রাইস অনেকটা বেড়ে যায়। বেসিক্যালি এই কারণেই হয়। নেক্সট হচ্ছে কোম্পানির কাছে অনেক টাকা রিজার্ভ থাকে, ওই রিজার্ভটাকে ইউজ করার জন্য সে বাইব্যাক নিয়ে আসে। রিজার্ভ অনেক কোম্পানি আছে যারা আন্ডার ভ্যালুড পজিশানে থাকে, মানে কোম্পানির 1,000 টাকা ধরুন শেয়ার প্রাইস হওয়ার কথা, কিন্তু কারেন্ট মার্কেটে তার শেয়ার প্রাইস চলছে 800 টাকা। তখন কোম্পানি নিজের রিজার্ভটাকে ইউজ করে, মানে আন্ডার ভ্যালুড পজিশানে কোম্পানি আছে তখন সে বাইং করে নিজের রিজার্ভটাকে ইউজ করার জন্য। আর 3 নম্বর হচ্ছে শেয়ার হোল্ডারকে বেনিফিট দেওয়ার জন্য অনেক কোম্পানি বাইব্যাক নিয়ে আসে। কীরকম একটু বলে দিই। ধরুন কোনো কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস চলছে হচ্ছে 1,000 টাকা। কোম্পানি ঠিক করলো যে 2,000 টাকায় আমি এই শেয়ারটাকে কিনবো পাবলিকের থেকে, মানে শেয়ার হোল্ডারের থেকে। এবার ধরুন কোনো শেয়ার হোল্ডারের কাছে একটা শেয়ার ছিল, সে 1,000 টাকায় সে কিনে রেখে দিয়েছে এবং কোম্পানি বলেছে আমি 2,000 টাকায় কিনবো। এবার কোম্পানিকে সে 2,000 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে মাঝখানে 1,000 টাকার প্রফিট হয়ে গেল হচ্ছে শেয়ার হোল্ডারের। সো বেসিক্যালি এতে কী হলো, কোম্পানি নিজের শেয়ার হোল্ডারদেরও বেনিফিট দিল। আরও অনেক কারণ আছে, কিন্তু এই 3টে কারণ মেন বাইব্যাকের। বাইব্যাক কত ধরনের হয় একটু জেনে নিই। বাইব্যাক বেসিক্যালি 2 ধরনের হয়। একটা হচ্ছে ওপেন মার্কেট বাইব্যাক, একটা হচ্ছে টেন্ডার অফার বাইব্যাক। ওপেন মার্কেট বাইব্যাক মানে হচ্ছে কোম্পানির যা প্রমোটার আছে যে সে ওপেন মার্কেট থেকেই, মানে হচ্ছে সেকেন্ডারি মার্কেট থেকেই নিজের শেয়ার বাই করে নেয়। এই ওপেন মার্কেট বাইব্যাকে শেয়ার হোল্ডারের কোনো ফায়দা হয় না, তাই ওপেন মার্কেট বাইব্যাক আমাদের জন্য কোনো কাজের নয়। নেক্সট হচ্ছে টেন্ডার অফার বাইব্যাক। টেন্ডার অফার বাইব্যাক মানে কি, কোম্পানি ধরুন কারেন্ট চলছে 1,000 টাকায়, কোম্পানি ঠিক করলো যে 1,500 টাকায় কিনবে তার প্রতিটা শেয়ার, ঠিক আছে। তাহলে এই যে মাঝখানে যে 500 টাকার যে গ্যাপ রেখেছে, আমি যদি কোনো শেয়ার 1,000 টাকায় কিনে রেখে দিই এবং সেটাকে যদি 1,500 টাকায় বিক্রি করি, তাহলে আমার এখানে 500 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। সো টেন্ডার অফার বাইব্যাকে আমরা প্রফিট করতে পারবো। সো টেন্ডার অফার বাইব্যাকটাই আমাদের জন্য। এবার আমরা দেখব যে টেন্ডার অফারে পজিশান সাইজ কী। পজিশান সাইজ মানে হলো কাকে কতটা পজিশান দেওয়া হবে। সেবির রুলস অনুযায়ী রিটেলকে মিনিমাম 15% পজিশান দিতেই হবে এবং জেনারেল ক্যাটাগরির জন্য থাকবে 85% পজিশান। 2,00,000 টাকা যদি নিচে আমাদের ইনভেস্টমেন্ট হয় তাহলে সেটা রিটেল ক্যাটাগরির আন্ডারে পড়বে, এবং যদি 2,00,000 টাকার ওপরে আমাদের ইনভেস্টমেন্ট হয় তাহলে সেটা জেনারেল ক্যাটাগরির আন্ডারে পড়বে। 2,00,000 টাকার নিচে ইনভেস্টমেন্ট কবে থাকতে হবে? রেকর্ড ডেটের আগে। ডিসাইড যে হবে সেটা রেকর্ড ডেটের দিন ডিসাইড হবে, কিন্তু আমাদেরকে শেয়ার বাই করে রাখতে হবে রেকর্ড ডেটের আগে। জেনারেল ক্যাটাগরিতে এমনিতে চান্স অনেক কম থাকে, তাই আমরা জেনারেল ক্যাটাগরি নিয়ে কথা বলবো না, জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবো না। আমরা যদি বাইব্যাকে অ্যাপ্লাই করি কখনো, তাহলে আমরা একমাত্র রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব। এবার আমরা বাইব্যাকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করব, সেটা হচ্ছে ইয়ার রেশিও অ্যান্ড এয়ার রেশিও।
এই দুটো রেশিও জানা খুবই দরকার, তবে আমি জানতে পারবো যে আমি যে যতগুলি আমার কাছে শেয়ার থাকুক, 100-এর শেয়ার থাকুক, 1000-এর শেয়ার থাকুক, আমি যে টেন্ডার করবো কোম্পানির কাছে, সো কতগুলো শেয়ার আমার অ্যাকসেপ্ট হবে সেইটা এখান থেকে আমরা জানতে পারবো। তাই এন্টাইটমেন্ট রেশিও অ্যান্ড এআর রেশিও খুবই ইম্পর্টেন্ট। ইয়ার মানে হচ্ছে এন্টাইটমেন্ট রেশিও অ্যান্ড এআর মানে হচ্ছে অ্যাকসেপ্টেড রেশিও। এইগুলো কীভাবে ক্যালকুলেশন করে বার করব সেটা আমরা এবার দেখব। ইয়ার রেশিও ঠিক কীভাবে কী ক্যালকুলেশন হয় এখানে বলে দিই। তো তাহলে আমি প্রথমে দেখব যে কোম্পানি কতগুলো শেয়ার নেবে বলছে বাইব্যাকে। যদি দেখি 1,00,000 শেয়ার নেবে বলে কোম্পানি অ্যান্ড কারেন্ট শেয়ার হোল্ডার ওখানে 10,000 আছে, তাহলে ওর ইয়ার রেশিও হবে হচ্ছে 10%। ইয়ার রেশিও বার করতে গেলে ফর্মুলা কি? বাইব্যাক নাম্বার অফ শেয়ার ডিভাইড বাই কারেন্ট শেয়ার হোল্ডার। আরেকবার বলছি, শুনে নিন। বাইব্যাক নাম্বার অফ শেয়ার ডিভাইড বাই কারেন্ট শেয়ার হোল্ডার, মানে 1,00,000 শেয়ার কোম্পানি নেবে বলছে এবং কোম্পানি যে শেয়ার হোল্ডার আছে মাত্র 10,000 আছে, তাহলে ইয়ার রেশিও কত হবে? 10% হবে। এবার এআর রেশিও ঠিক কীভাবে ক্যালকুলেশন হয় একটু বলে দিই। এআর রেশিও কীভাবে ক্যালকুলেশন হয় একটু বলে দিই। ইয়ার রেশিও আমরা দেখেছিলাম যে 1,00,000 শেয়ার কোম্পানি বাইব্যাক করবে বলেছে এবং 10,000ই মাত্র শেয়ার হোল্ডার আছে, যার জন্য সেটা ডিভাইড করে 10% ইয়ার রেশিও মানে এন্টাইটমেন্ট রেশিও বেরিয়েছিল। কিন্তু এআর রেশিও কীভাবে বার করবো একটু দেখে নিই। বাইব্যাক নাম্বার অফ শেয়ার ডিভাইড বাই টোটাল অ্যাপ্লাই শেয়ার হোল্ডার থেকে এআর রেশিও বেরোচ্ছে। কীরকম একটু এক্সাম্পল দিয়ে বলে দিই, আগের এক্সাম্পলটা দিয়ে বলে দিই। 1,00,000 শেয়ার কোম্পানি নেবে বলেছে আমি জানি, কিন্তু 10,000 যে শেয়ার হোল্ডার আছে তার মধ্যে 5,000 শেয়ার হোল্ডারই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই করেছে আর 5,000 করেনি। যে 5,000 শেয়ার হোল্ডারকে যখন আমরা টোটাল যে বাইব্যাক করছে যে যত শেয়ার সেটাতে আমরা ডিভাইড করব, তখন আমাদের এআর রেশিও বেরিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে 1,00,000 শেয়ার কোম্পানি নেবে বলেছে এবং 5,000 শেয়ার হোল্ডারই অ্যাপ্লাই করেছে বাইব্যাকের জন্য, তাই এআর মানে অ্যাকসেপ্টেন্স রেশিও বেরিয়েছে 20%। মানে 100খানা যদি আমার কাছে শেয়ার থাকে এবং 100খানা শেয়ারের জন্য আমি যখন টেন্ডার করব তখন আমার 20 শেয়ার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এআর। আর ইয়ার মানে কি? 10%। মানে 100খানা আমার কাছে শেয়ার আছে, আমাকে বললো যে 10% ইয়ার রেশিও বেরিয়েছে, মানে 10% নেবেই নেবে, যাই হয়ে যাক কোম্পানি 10টা শেয়ার তোমার থেকে রিসিভ করবেই। সো ইয়ার আর এআর একটু ভালোভাবে বুঝে নেবেন। যদি বুঝতে না পারেন আরেকবার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটের সম্পর্কে জেনে নিই বাইব্যাক রিলেটেড। প্রথম হচ্ছে বোর্ড মিটিং ডেট। বোর্ড মিটিং ডেটে কোম্পানি ফিক্স করে যে কত টাকা প্রাইসে বাইব্যাক নিয়ে আসবে। বেসিক্যালি 3 থেকে 4 দিন আগে নিউজে বা ওয়েবসাইটে বা কোনো আর্টিকেলে পাওয়া যায় যে কোম্পানি এই ডেটে বোর্ড মিটিং করতে চলেছে, এবং বোর্ড মিটিংয়ের দিন আমরা জানতে পারি কত টাকা প্রাইসে কোম্পানি বাইব্যাক নিয়ে আসছে। নেক্সট হচ্ছে রেকর্ড ডেট। রেকর্ড ডেট হচ্ছে সেই ডেট যেই ডেটের আগে আমাকে শেয়ার বাই করতে হবে। ধরুন আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর, সো 30শে সেপ্টেম্বর যদি রেকর্ড ডেট হয় তাহলে আমাকে 29শে সেপ্টেম্বরে সেই শেয়ার বাই করে রাখতে হবে। যদি আমি 30শে সেপ্টেম্বর বাই করি তাহলে আমি বাইব্যাকের জন্য এলিজিবল নয়। আমাকে যদি বাইব্যাকের জন্য এলিজিবল হতে হয় তাহলে আমাকে রেকর্ড ডেটের আগের দিন বা তার কিছুদিন আগে আমার হোল্ডিংয়ে সেই শেয়ার থাকতে হবে। নেক্সট হচ্ছে ওপেন ডেট টু ক্লোজ ডেট। এই ডেটে যে আমরা যে শেয়ার যে কিনে রেখেছি, যে ধরুন 100খানা শেয়ার আমি রেকর্ড ডেটের আগে কিনে রেখেছি, সো ওপেন ডেটের থেকে ক্লোজ ডেট যে টাইমটা থাকে তার মধ্যে আমি আমার শেয়ারকে টেন্ডার করতে পারবো কোম্পানির কাছে। নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেশন রেশিও। তার 2 দিন পর হচ্ছে হয় অ্যাকসেপ্টেশন রেশিও ডেট। এই ডেটে আমি জানতে পারবো যে 100খানা শেয়ার যে আমি টেন্ডার করেছি তার মধ্যে কতগুলো শেয়ার আমার অ্যাকসেপ্ট করবে, 20টা, 30টা, 50টা, ঠিক কতগুলো শেয়ার অ্যাকসেপ্ট করবে সেটা আমি জানতে পারবো হচ্ছে অ্যাকসেপ্টেশন রেশিওতে, ওই ডেটে। অ্যান্ড নেক্সট হচ্ছে সেটেলমেন্ট ডেট। সেটেলমেন্ট ডেট মানে হচ্ছে সেই ডেট যেদিনকে আমার ব্যাঙ্কে টাকা ক্রেডিট হবে। যেমন আজকের ভিডিও প্রথমে দেখালাম যে আমার টাকা ক্রেডিট হয়েছে আমার ব্যাঙ্কে, এটা হচ্ছে সেটেলমেন্ট ডেট। এই ডেটে টাকা ক্রেডিট হয়ে যায়। আর যতগুলো শেয়ার আমাদের হয় না, মানে হচ্ছে বাইব্যাকে রিসিভ হয় না, ধরুন 100খানা শেয়ারের জন্য আমি ডেট নিয়েছি, তার মধ্যে 30খানা শেয়ার অ্যাকসেপ্ট হলো এবং 70খানা শেয়ার আমার মানে কোম্পানি নিল না, তাহলে আমি পরের দিনকে মার্কেটে বিক্রি করে দেবো। এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপর কথা বলবো, সেটা হচ্ছে ব্রেক ইভেন প্রাইস। ব্রেক ইভেন প্রাইস কি এটা প্রথমে জেনে নেওয়া দরকার।
ব্রেক ইভেন প্রাইস মানে হচ্ছে এমন একটা লেভেল যেখান পর্যন্ত আমার শেয়ার গেলে আমি লস বুক করব না। এক্সাম্পল একটা দিই তাহলে বুঝতে পারবে। 100 টাকা শেয়ার প্রাইস চলছিল মার্কেটে, ধরুন এবিসি কোম্পানির শেয়ার প্রাইস এখন 100 টাকায় চলছে। আমি 1000 কোয়ান্টিটি বাই করেছি, তাহলে আমি টোটাল ওতে 1 লাখ টাকা ইনভেস্ট করেছি। বাইব্যাক প্রাইস 140 টাকা, মানে কোম্পানি বলেছে যে আমি 140 টাকায় কিনে নেবো শেয়ার, তাহলে আমি 100 টাকায় বাই করেছি আর বাইব্যাক প্রাইস হচ্ছে 140 টাকা। তাহলে প্রিমিয়াম যদি আমি বার করি, কীভাবে প্রিমিয়ামটা বার করব, তাহলে 100 টাকায় বাই করেছি, 100 ইন্টু 40% যদি করি তাহলে 140 বেরোচ্ছে। তাহলে আমার এখানে প্রিমিয়াম চলছে হচ্ছে 40%, ঠিক আছে। এবার অ্যাকসেপ্টেন্স রেশিও এসেছে 50%। অ্যাকসেপ্টেন্স রেশিও মানে আপনাদের আগেই বলে দিয়েছি যে 50% এসেছে মানে হচ্ছে আমার কাছে 1000 শেয়ার আছে, মানে 1000 কোয়ান্টিটি আছে, তার 50% মানে হচ্ছে 500 কোয়ান্টিটি কোম্পানি নিয়ে নেবে এবং 500 কোয়ান্টিটি বেঁচে থাকবে। তো এবার হচ্ছে এই যে 500 কোয়ান্টিটি আমার বেঁচে আছে, যে এবার এটা ঠিক কত টাকা নিচে গেলে লস হবে না সেটাও আমাদের দেখতে হবে। আমি 100 টাকায় কিনেছি, এখানে বলেছি 500খানা কোয়ান্টিটি বেঁচে আছে, মানে 50,000 টাকার এখনও ডিমাট অ্যাকাউন্টে পড়ে আছে মার্কেটে। এবার হচ্ছে ডাউন যেতেই পারে। এবার হচ্ছে আমি 100 টাকায় কিনে রেখেছি, সেটা 95 হতে পারে, 90ও হয়ে যেতে পারে, 85ও হয়ে যেতে পারে, 80ও হয়ে যেতে পারে, 70ও হয়ে যেতে পারে। তাহলে আমাকে জানতে হবে যে কত টাকা প্রাইসে গেলে আমি লস বুক করব না। চলুন ক্যালকুলেশন করে বার করা যাক ঠিক কত টাকা গেলে আমি লস বুক করছি না। 100 টাকা শেয়ার প্রাইস চলছিল অ্যান্ড 1000 কোয়ান্টিটি আমি বাই করেছিলাম, তাহলে আমি টোটাল ইনভেস্টমেন্ট করেছিলাম হচ্ছে 1 লাখ টাকা। 50% অ্যাকসেপ্টেন্স রেশিও এসেছিলো, মানে 500খানা কোয়ান্টিটি আমার অ্যাকসেপ্ট করবে। আমার কাছে টোটাল 1000 কোয়ান্টিটি ছিল এবং 500খানা কোয়ান্টিটি অ্যাকসেপ্ট করে নিয়েছে কোম্পানি। তাহলে আমি যদি প্রফিট ক্যালকুলেশন করি তাহলে কীভাবে করব, 100 ইন্টু 500 ইজগুয়াল টু 50,000 টাকা ক্যাপিটাল অ্যান্ড 140 টাকায় কোম্পানি বাইব্যাক করছে, তাই 140 ইন্টু 500 ইজগুয়াল টু 70,000 টাকা। তাহলে আমি যদি 70,000-এর সঙ্গে 50,000 বিয়োগ দিই তাহলে আমার নেট প্রফিট বেরিয়ে আসবে। সো এখানে আমার নেট প্রফিট হয়েছে 20,000 টাকা। এবার 500খানা কোয়ান্টিটি কোম্পানি রিজেক্ট করে দিয়েছিল, শেয়ার প্রাইস তখন চলছিল হচ্ছে 100 টাকা। তাহলে আমি কীভাবে বার করব, তাহলে আমি টোটাল 20,000 টাকা প্রফিট করেছিলাম, ডিভাইড 500খানা কোয়ান্টিটি রিজেক্ট করেছে, অ্যান্ড আমি যদি ডিভাইড করে যদি বার করি তাহলে আমার 40 টাকা বেরোচ্ছে। অ্যান্ড ব্রেক ইভেন প্রাইসটা আমরা কীভাবে বার করব, আমি 100 টাকায় কিনেছিলাম, মাইনাস 40 করলাম ইজগুয়াল টু 60 টাকা, মানে হচ্ছে 60 টাকার নিচে গেলে তবেই একমাত্র আমি লস বুক করব, তার আগে আমি লস বুক করব না। যদি এবার 100 টাকা আমি বাই করেছিলাম, এবার যদি এটা 120 টাকা হয়ে যায় তাহলে অনেকটাই বেশি প্রফিট করব। অ্যান্ড যদি কমে 80 টাকাও হয়ে যায় তাও আমি প্রফিটে থাকবো। যদি 70 টাকা হয়ে যায় তাও আমি প্রফিটে থাকবো। একমাত্র যদি 60 টাকা হয় তবে নো প্রফিট নো লস জোনে থাকবো। যদি 60 টাকা নিচে যায়, যদি 55 টাকা বা 50 টাকা হয়ে যায় তখনই একমাত্র আমি লস বুক করব, তার আগে আমি লস বুক করব না। সো ব্রেক ইভেন প্রাইস আমরা এইভাবেই বার করব। এবার আমি কিছু প্রো টিপস শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা যে বাইব্যাকে অ্যাপ্লাই করবো সেটা যেন টেন্ডার অফার বাইব্যাক হয়, যেন ওপেন মার্কেট বাইব্যাক না হয়। ওপেন মার্কেট বাইব্যাকে আমরা পার্টিসিপেটই করবো না, একমাত্র টেন্ডার অফার বাইব্যাকেই আমরা কাজ করব। নেক্সট হচ্ছে তার প্রিমিয়াম যেন 20% গ্রেটার দেন হয়, মানে কারেন্ট প্রাইস চলছে 100 টাকা অ্যান্ড তার প্রিমিয়াম যেন মিনিমাম 120 টাকা হয়, তবেই আমি সেই বাইব্যাকে অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার যেন অনেক বেশি হয়। এটা মনে রাখবে, যত নাম্বার অফ বাইব্যাক শেয়ার যত বেশি হবে তত আমার অ্যাকসেপ্টেন্স রেশিও তত বাড়বে। অ্যান্ড এর সাথে সাথে আর একটা জিনিস ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে কারেন্ট শেয়ার হোল্ডার যেন কম থাকে। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। কারেন্ট শেয়ার হোল্ডার আছে 10,000 এবং কোম্পানি যে শেয়ার বাইব্যাক করছে সেটা হচ্ছে 5 লাখ, তাহলে এখানে আমার অ্যাকসেপ্টেন্স রেশিও অনেকটা বেড়ে যাবে। আর নেক্সট হচ্ছে ওয়ান শেয়ার স্ট্র্যাটেজি আমরা ইউজ করবো হচ্ছে মিনিমাম 300 টাকা গ্যাপ থাকবে সেই রকম জায়গায় অ্যাপ্লাই করব। এই 300 টাকা গ্যাপ থাকে, আমি যদি 50 টাকা বুকের যদি দিয়ে দিই তাহলে আমার 250 টাকা প্রফিট থাকছে। আমি যদি 4টে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করি তাহলে আমার সেখানে 1000 টাকা প্রফিট থেকে যাচ্ছে। সো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।